দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে। নারায়ণগঞ্জের ২,৯৯১ একর জমিতে গড়ে তোলা হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল। বড় আকারের বিনিয়োগের আশাবাদ। সিমেন্ট উৎপাদনের সক্ষমতা বাড়লেও চাহিদা না থাকায় ব্যবহার করা যাচ্ছে না, পুরোটা বাড়ছে না রপ্তানিও। দেশে স্বল্প পরিসরে চলছে কাসাবা থেকে স্টার্চ উৎপাদন। কাসাবা চাষ বাড়ানো গেলে কমবে আমদানি নির্ভরতা। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। নারায়ণগঞ্জের ২,৫০০-এ জাপানি বিনিয়োগকারীদের জন্য নির্মিত হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যার অবকাঠামো তৈরিতে ২,৫০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের ২,৫০০-এ জাপানি বিনিয়োগকারীদের জন্য গড়ে তোলা হচ্ছে আলাদা অর্থনৈতিক অঞ্চল। ৯৯১ একরের এই অঞ্চল তৈরিতে প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কাজ চলছে। অঞ্চলটি চালুতে প্রয়োজনীয় সংযোগ সড়ক নির্মাণ, খাল ও পুকুর সংরক্ষণ, গ্যাস লাইন ও বিদ্যুৎ সংযোগ স্থাপনের কাজ করা হবে দ্বিতীয় পর্যায়ে, যাতে ব্যয় ধরা হয়েছে ২,৫৮২ কোটি টাকা। এর মধ্যে ২,১২৭ কোটি টাকাই ঋণ সহায়তা দেবে জাপানি উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা। জাপান আমাদের একজন অন্যতম বড় বৃহত্তম এই মুহূর্তে উন্নয়ন সহযোগী বন্ধু। সেই জাপানিদের জন্য বিশেষ করে এবং তাদের সঙ্গে আমাদের দেশীয় থাকতে পারে জয়েন্ট হিসাবে একটি অর্থনৈতিক অঞ্চল করা হবে নারায়ণগঞ্জ জেলার ২,৫০০-এ। এটা আমাদের বেজা ইতিমধ্যে করছে, সেইভাবেই এটা করা হবে, মানে অবকাঠামোগত উন্নয়ন করে দেওয়া হবে, তারপরে তারা তাদের বাকিটা করবে। গ্রামীণ জনগোষ্ঠীর যাতায়াত ব্যবস্থা উন্নয়নে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে ১০০ মিটারের কম দৈর্ঘ্যের প্রায় কয়েক হাজার সেতু ও কালভার্ট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এতে খরচ হবে ১,৯৮৩ কোটি টাকা। আমরা সারা দেশের এই ধরনের ১০০ মিটার পর্যন্ত মানে সর্বোচ্চ ১০০ মিটার ৩০০ ফিট ৩৫০ ফিটের মতো আমরা ২০,০০০ কিলোমিটার একসঙ্গে নয়, টুকটুক টুকটুক করে হাজার হাজার কালভার্ট, ছোট ব্রিজ নির্মাণ করা হবে। এটা করবে আমাদের অত্যন্ত পরিচিত সংস্থা, স্থানীয় সরকার, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, LGED আপনারা জানেন। এটা ক্যারেক্ট করে যারা এই আজকে থেকে বা সামনের মাস থেকে বা জুলাই থেকে যেখানে প্রযোজ্য এটা করে দিয়েছেন, তাই না? তো এইটা টাইম পেয়েছে এখন মার্চ ১৯ থেকে ফেব্রুয়ারি ২৪ পর্যন্ত। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার কামরাঙ্গীচর, লালবাগ, নয়াবাজার, সূত্রাপুর ও খিলগাঁও এলাকার উন্নয়নেও ৮৮০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। কমিউনিটি সেন্টারগুলো আছে, বিয়ে শাদী হয়, কি সব হয়েগুলো আছে, পার্ক আছে, বসার জায়গা আছে, ছোট ছোট নালা আছে, খাল আছে, পুকুর আছে, ইত্যাদি সংস্কার করা হয়। সার্বিকভাবে একটা ফেস লিফট হবে ঢাকা শহরে। দক্ষিণ পাইনি, এটা উত্তর পার্ট নয়, সাইড খোকনের পার্ট। মিষ্টি আলু, কাসাবা চাষ বাড়াতে কান্দাল জাতীয় ফসল উন্নয়ন সহ মোট ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায়, যাতে মোট ব্যয় বরাদ্দ রাখা হয়েছে ৬,২৭৬ কোটি টাকা। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। উৎপাদন সক্ষমতার অর্ধেকও ব্যবহার করতে পারছে না সিমেন্ট কোম্পানিগুলো, আবার বাড়ছে না রপ্তানিও। দেশীয় সিমেন্টের বড় রপ্তানি বাজার ভারতে, রুপির দরপতনে উল্টো কমে গেছে সিমেন্ট রপ্তানি। এমন অবস্থায় দেশে সিমেন্টের ব্যবহার বাড়াতে বিটুমিনের পরিবর্তে কংক্রিটের সড়ক তৈরির পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। সাদাত হোসেনের রিপোর্ট। অবকাঠামো নির্মাণে অন্যতম অনুষঙ্গ সিমেন্ট। ভারতে নির্মাণ সামগ্রীটির ব্যবহার মাথাপিছু ৩৫০ কেজি বছরে, চীনে সেটি ১৭০০ কেজির মতো, আর বাংলাদেশে গড় মাথাপিছু সিমেন্টের ব্যবহার এখনও ১৬৯ কেজি। সব মিলিয়ে বছরে ২,৯০,০০,০০০ টন সিমেন্ট লাগে দেশে। অথচ ২০১৮ সাল পর্যন্ত সিমেন্টের উৎপাদন সক্ষমতা দাঁড়িয়েছে প্রায় ৬ কোটি মেট্রিক টন। Market is extremely tough at the moment with so many new players coming in and so much overcapacity coming in. It is not really the seller's market. It is the buyer's market. Primary export used to happen in India, and if you see, the Indian currency has devaluated in the last 4-5 months significantly, and making the export market uncompetitive at the moment. And that's how you see that export market is declining for the last 1 year. হিসেব বলছে দেশে উৎপাদিত সিমেন্টের অর্ধেকেরও বেশি ব্যবহৃত হয় ঘরবাড়ি নির্মাণে, ২৫ ভাগের মতো লাগে শিল্পে, আর সরকারি অবকাঠামো নির্মাণে ২০ থেকে ২৫ ভাগের মতো। সড়ক মহাসড়কের প্রায় পুরোটাই এখনও নির্মিত হচ্ছে বিটুমিনে। বিশ্লেষকরা বলছেন, বিটুমিনের পরিবর্তে কনক্রিটের সড়ক নির্মাণে মনোযোগী হলে সিমেন্টের ব্যবহার যেমন বাড়বে, তেমনি সম্ভব হবে
টেকসই উন্নয়ন। বিটুমিনাস পেভমেন্টকে যদি আমি 5 বছর ব্যবহার করতে পারি, তারপরে আবার মেনটেনেন্স লাগা আরম্ভ করে, সেই জায়গায় কংক্রিটের পেভমেন্টটা বানালে 25 বছর নিরবিচ্ছিন্নভাবে আমি ব্যবহার করতে পারবো। এটার ভ্যালু এডিশন কিন্তু প্রচুর হচ্ছে এই জায়গায়। আর বিটুমিনটাকে আমাদের ইস্টার্ন রিফাইনারির যতটুকু হয় সেটা দিয়ে পোষায় না, আমাদের বাইরের থেকে কিন্তু নিয়ে আসে। এটার স্টিডি সাপ্লাইটাও কিন্তু অনেক সময় পাওয়া যায় না। তো সেই হিসাবে আমি বলবো কংক্রিটের পেভমেন্টের নির্মাণ উপাদানগুলি যেগুলি আছে এগুলি কিন্তু দেশীয়ভাবেই কিন্তু আছে। দেশে বর্তমানে 76টি সিমেন্ট উৎপাদক প্রতিষ্ঠান থাকলেও উৎপাদনে আছে 45টির মতো, যাদের একটি লাফার্জ হোলসিম। প্রতিষ্ঠানটি বলছে সিমেন্ট শিল্পে নতুন নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে তারা। We have worked with many reputed infrastructure projects across the globe, and with those knowledge and know-how and R&D that we have developed, we are bringing those technologies here in Bangladesh so that Bangladesh cement or the infrastructure businesses can benefit from those specific solutions. And most of these things are customized solutions for very specific needs of the individual projects. টেকসই নির্মাণের পাশাপাশি ঝুঁকি কমাতে মানসম্মত নির্মাণ সামগ্রী তৈরিতে জোর দেন বিশ্লেষকরা লাফার্জ হোলসিম আয়োজিত এই অনুষ্ঠানে। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশে প্রতি বছর বাড়ছে কাসাবার উৎপাদন, যা থেকে তৈরি হচ্ছে উন্নত মানের স্টার্চ, যদিও তা চাহিদার তুলনায় খুবই সামান্য। খাদ্য প্রক্রিয়াজাতকরণ, বস্ত্র ও ঔষধ শিল্পে ব্যবহৃত স্টার্চের বড় অংশটি এখনও আমদানি নির্ভর। উন্নত জাতের কাসাবা চাষ বাড়ানো গেলে আমদানি নির্ভরতা অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী ফরহাদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রঙ্গিরকুল গ্রামের পাহাড়ি টিলাগুলোতে শ্রমিকরা ব্যস্ত কাসাবা তুলতে, যেটি স্থানীয়ভাবে শিমুল আলু নামেই বেশি পরিচিত। গাছ বোনার 1 বছরের মধ্যেই কাসাবা তোলা যায়, আর প্রতি একরে ফলন পাওয়া যায় প্রায় 6 থেকে 7 টন। অনাবাদি ও পতিত থাকা উঁচু জমিতে সহজেই কাসাবা চাষ করা যায়, লাভও থাকে ভালো। যেমনটা বলছিলেন চলতি বছর 200 একর জমিতে কাসাবা চাষ করা লিটন দত্ত। তাই কাসাবা চাষে যেটা সবচেয়ে সুবিধা হচ্ছে, এটা যে জায়গাটা পড়ে থাকে, দ্যাট মিনস পরিত্যক্ত জমি, সেই জমিতে চাষাবাদ খুব ভালো করা যায়। এবং এর তলে যদি রীতিমতো যত্ন নেওয়া যায়, তাহলে বছর শেষে একটা ভালো টাকা ইনকাম করার সুযোগ আসে আমাদের। হিসেব বলছে গেল কয়েক বছরে কাসাবা চাষের আকার বাড়ছে দেশে। দেশে কাসাবার চুক্তিভিত্তিক চাষে নিয়োজিত প্রতিষ্ঠান প্রাণ বলছে বর্তমানে 6000 একর জমিতে এটি আবাদ হচ্ছে, যেখান থেকে পাওয়া যাচ্ছে 30,000 টন কাসাবা। আমাদের যারা কৃষক আছেন কন্ট্রাক্ট ফার্মিংয়ে, তারা আমাদেরকে একটা নির্দিষ্ট সেল করার জায়গা পাচ্ছেন, প্রাণ কোম্পানিতে তারা জায়গাটা পাচ্ছেন। আর দ্বিতীয়ত চাষাবাদ করাটা খুব একটা জটিল কিছু না। মোটামুটি আপনার লাগানো থেকে শুরু করে সার এবং নিড়ানিতেই আমি ফসলটা আমরা তুলতে পারি। বর্তমানে চুক্তিভিত্তিক কৃষকদের কাছ থেকে 7.5 টাকা কেজি দরে কাসাবা কিনছে প্রাণের অঙ্গ প্রতিষ্ঠান সিলভান এগ্রিকালচার লিমিটেড। সংগৃহীত কাসাবাকে বিভিন্ন ধাপে প্রক্রিয়াজাত করে তৈরি করা হচ্ছে উন্নত মানের স্টার্চ, যেখানে 1 কেজি স্টার্চ পেতে লাগে 4 থেকে 5 কেজি কাসাবা, যা ব্যবহার করা হয় দেশের খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প থেকে শুরু করে ওষুধ ও বস্ত্র খাতে। 2014 সাল থেকে কাসাবা প্ল্যানটা চালু করছি। তো প্রতি বছরই আমরা কাসাবার উৎপাদন এবং কাসাবার স্টার্চ যেটা বলে প্যাকেটের স্টার্চ, এটার প্রোডাকশন আমরা বৃদ্ধি করছি প্রায় 10 থেকে 15% প্রতি বছরই আমাদের বৃদ্ধি হচ্ছে। 26,000 টন ক্রাশিং করার পর আমাদের কাসাবার প্ল্যানটা বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের প্ল্যান বন্ধ থাকে কাসাবার জন্য। দেশে বর্তমানে কাসাবা স্টার্চের চাহিদা প্রায় 3.5 লাখ টন, যার মাত্র 2 ভাগ যোগান দেয় স্থানীয়ভাবে, আর বাকিটা আমদানি নির্ভর। স্টার্চ উৎপাদনের সাথে জড়িতরা বলছেন দেশে কাসাবার উৎপাদন বাড়ানো গেলে কমবে আমদানি নির্ভরতা। বাংলাদেশে আমরা 3000 থেকে 5000 টন কাসাবা স্টার্চ উৎপাদন করতে পারি, আর বাকি যে স্টার্চগুলো এটা আমরা বিদেশ থেকে আমদানি করি। তো আমরা যদি আমাদের দেশের কাসাবা উৎপাদন এবং কাসাবা চাষ কাল্টিভেশন আমরা করতে পারি, তাহলে আমরা এই বৈদেশিক যে আমরা যে কাঁচা বিদেশ থেকে কিনে আনি এই টাকাটা আমরা সেভ করতে পারবো। উন্নত জাত উদ্ভাবন করতে পারলে এদেশেও বছরে 2 বার শিমুল আলুর ফলন ফলানো সম্ভব এবং প্রতি একর জমি থেকে 14 থেকে 15 টন আলু পাওয়া সম্ভব। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশের বিদ্যমান অর্থনৈতিক উন্নয়নকে টেকসই করতে বিনিয়োগের গুণগত মান বৃদ্ধির বিকল্প নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা।
তাদের মতে গেল 4 দশকে বাংলাদেশ অনেক এগিয়েছে ঠিকই, তবে তা বৈশ্বিক মানদণ্ডে প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বী দেশগুলোর থেকে অনেক কম। মঙ্গলবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর এক আলোচনায় এসব কথা উঠে আসে। অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকা ঘুরছে 7.5 ভাগের বেশি হারে, বাড়ছে মাথাপিছু আয়। খাদ্যে এসেছে স্বয়ংসম্পূর্ণতা, মাছ আর সবজি উৎপাদনে বিশ্বের প্রথম 3-4টি দেশের একটি এখন বাংলাদেশ। বাড়ছে রপ্তানি আর প্রবাসী আয়। 32 বিলিয়নে পৌঁছে গেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। স্বাধীনতার মাত্র 4 দশকে অর্থনীতির এমন উত্থান আসলেই কি বিস্ময়? এটা অলৌকিক কিংবা ঈশ্বর প্রদত্ত নয়, এটা সৌভাগ্য বলতে পারেন। আমরা সহায়ক সরকারি নীতির পাশাপাশি বিশ্ব বাণিজ্যের সহায়তা পেয়েছি। তবে এটাই বাস্তবতা যে সামাজিক উন্নয়নে প্রতিযোগী প্রায় সব দেশের চেয়ে কম বিনিয়োগ করে এই অর্জন এসেছে। তবে এটিকে টেকসই করতে এখন বিনিয়োগ ও তার গুণগত মান বাড়াতে হবে। কিভাবে আমরা এই প্রবৃদ্ধির ধারা আগামী দশকগুলোতে এগিয়ে নিয়ে যাব, যদি না আমরা বৈষম্য কমাতে পারি, সুশাসন নিশ্চিত করতে পারি। টেকসই প্রবৃদ্ধির এটাই চ্যালেঞ্জ। বৈঠকে ভিয়েতনাম, চীন কিংবা কম্বোডিয়ার মতো দেশের তথ্য তুলে ধরে বিশ্লেষকরা বলেন, একই অবস্থা থেকে যাত্রা শুরু করেও দেশগুলো এখন রপ্তানি কিংবা দারিদ্র্য বিমোচন সব সূচকেই বাংলাদেশ থেকে এগিয়ে আছে। ঘাটতি বাড়ছে সুশাসনেও, যদিও তা মানতে নারাজ পরিকল্পনা মন্ত্রী। সুশাসন, আমরা সচেতন আছি, আমরা সুশাসনকে ভালোবাসি, তবে আমাদের অন্য অগ্রাধিকার আছে। আমাদের অগ্রাধিকারে আছে দারিদ্র্য বিমোচন, অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ, জ্বালানি। নিশ্চয়ই এসবের মাঝেই সুশাসন একসময় নিশ্চিত হবে। অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন বিষয় নিয়ে একটি গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। পাবনায় শুরু হয়েছে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের নিয়ে 5 দিনব্যাপী মাইডাস SME বাণিজ্য মেলা। জেলা শহরে প্রথমবারের মতো মাইডাসের এই আয়োজন স্থানীয় নারী উদ্যোক্তাদের মধ্যে তৈরি করেছে নতুন উদ্দীপনা। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। রাজধানী ও বিভাগীয় শহরের বাইরে এবারই প্রথম কোনো জেলা শহরে অনুষ্ঠিত হচ্ছে মাইডাস SME বাণিজ্য মেলা। সকালে পাবনার দোয়েল সেন্টার চত্বরে এর উদ্বোধন করেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভ্যারিউজ। এ সময় উপস্থিত ছিলেন মাইডাস চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, নেদারল্যান্ডস পামের সিনিয়র এক্সপার্ট আকি ওকমা, মাইডাসের সাবেক চেয়ারম্যান পারভিন মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক ডক্টর ASM মশিউর রহমান, পরিচালক জাহিদা ইস্পাহানি ও জেলা প্রশাসক জসিমউদ্দিন সহ স্থানীয় বিশিষ্টজনেরা। Bangladesh, and it shows that women and women entrepreneurs are the backbone of Bangladeshi economy. Should never forget that. So congratulations and for showing us all these wonderful things here today. I love it. মাইডাসের ফার্স্ট ফোকাস হচ্ছে মহিলাদের বা মেয়েদের তাদের আর্থিক উন্নয়ন, সামাজিক উন্নয়নে কিভাবে সাহায্য করা যায়। দেয়ার লাইফ শুড বি বেটার, তাদের জীবনকে আরো সুন্দরভাবে যেন নিজেদেরকে নিজেরাই যেন করে নিতে পারে, গড়ে নিতে পারে, সেই লক্ষ্যে মাইডাস কাজ করে এবং এখানে তারই একটা প্রতিচ্ছবি আমরা আজকে দেখতে পাচ্ছি। স্কয়ার গ্রুপের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ মেলায় পাবনার 25টি সহ যশোর ও ঢাকার মোট 31টি স্টলে নারী উদ্যোক্তাদের তৈরি রকমারি দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে। মেলাতে নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করতে পেরে উচ্ছ্বাসিত নারী উদ্যোক্তারা। আমাদের নারীদের আর্থসামাজিক উন্নয়নে আমরা আরও এগিয়ে যেতে পারবো। আমরা ছোট করে করলেও হয়তো এখান থেকে শুরু করে আমরা আরো বড় পরিসরে যেতে পারবো। নারীরা যদি নিজেরা স্বাবলম্বী হয় এবং নিজের পায়ে দাঁড়াতে পারে, অর্থনৈতিকভাবে পরিবারে এবং সমাজে তাদের গ্রহণযোগ্যতা বাড়বে বলে আমি বিশ্বাস করি। এই মেলার মাধ্যমে তৃণমূলে ক্ষুদ্র নারী উদ্যোক্তা সৃষ্টি হবে। নানা প্রতিবন্ধকতাকে জয় করে কিভাবে নারীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে তার প্রতিচ্ছবি দেখা গেল প্রতিবন্ধী নারীদের স্টলে, যেখানে সব প্রতিকূলতাকে জয় করে নিজেদের উন্নয়নের স্রোতধারায় সামিল করেছে তারা। এছাড়াও অনেকেই নিজের নান্দনিক চিত্রকর্ম প্রদর্শন করছে। এখানে যে পণ্যগুলো তৈরি হয়েছে এগুলো আমাদের প্রতিবন্ধী নারীরা তারা নিজেরা তৈরি করেছেন এবং তারা নিজেরা সক্ষম হয়ে আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য তারা এখানে কাজটা করে যাচ্ছে। এখানে আমি আমার কিছু আর্টওয়ার্ক নিয়ে, কিছু পেইন্টিং নিয়ে একটা এক্সিবিশন করার চেষ্টা করছি। মেলার আয়োজনে ছিল স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। দুপুরে আরমান সেন্টারে সংবাদ সম্মেলন করে মাইডাস SME মেলার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। জানানো হয় 5 দিনের এই মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত থাকবে, সবার জন্য উন্মুক্ত। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক সামান্য বেড়েছে ঢাকা শেয়ার বাজারে। সার্বিক সূচক ডিএসএক্স 5 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5687-তে। বেচাকেনা হয়েছে 575 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 109টির, কমেছে 191টির, আর অপরিবর্তিত রয়েছে 45টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো এশিয়ান টাইগার ক্যাপিটালের। মার্কেট আজকে ফ্ল্যাট ক্লোজ হয়েছে। ইন্ডেক্স 5 পয়েন্ট বাড়ার মধ্য দিয়ে 5687 পয়েন্টে এসে ক্লোজ হয়েছে। লার্জ ক্যাপ শেয়ারগুলোর প্রাইস কারেকশনই এটার মেন রিজন ছিল, যেমন জিপি 0.4%, স্কয়ার ফার্মা 0.7% এবং ব্যাডবিসি 1.7%-এর মতো একটা কারেকশন হয়েছে। এছাড়া টার্নওভারও গতকালকে থেকে প্রায় 16%-এর মতো কমেছে। আর অ্যাক্টিভ সেক্টরগুলোর মধ্যে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর, ব্যাংকিং সেক্টর, টেক্সটাইল সেক্টর এক্সেট্রা। এছাড়া ব্যাংকিং সেক্টরের মধ্যে প্রায় 30টির মধ্যে প্রায় 26টিরই দাম বেড়েছে, 2টির দাম অপরিবর্তিত এবং 2টির দাম কমেছে। সামনে আসলে ব্যাংকিং সেক্টরের যে ডিভিডেন্ড এক্সপেকটেশন, এই মূল্য বৃদ্ধির পেছনে এটা একটা ওয়ান অফ দ্য মেইন রিজন আমরা বলে মনে করছি। আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।